স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। তথ্য প্রযুক্তির প্রসারে এই খাতকে সম্পূর্ণ করমুক্ত করার দাবি ব্যবসায়ীদের। তাদের মতে কিছু ক্ষেত্রে উচ্চ কর এবং ভ্যাট ডিজিটাল বাংলাদেশ করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা আলোচনা করব তথ্য প্রযুক্তি খাত নিয়ে এবং এর করের ব্যবস্থা নিয়ে। কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ইমদাদুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির শিক্ষক ডক্টর PM মইনুল। আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশের মোট জনসংখ্যার 54% মোবাইল ফোন ব্যবহার করেন। এদের মধ্যে ইন্টারনেট সুবিধা নিচ্ছেন মাত্র 18%। 13 কোটি মোবাইল গ্রাহকের মধ্যে স্মার্টফোন আছে মাত্র 23%। এই অবস্থায় ব্যান্ডউইথের দাম কমলেও কয়েক বছর ধরে কমছে না ইন্টারনেটের দাম। দেশে ব্রডব্যান্ড ব্যবহারকারী মাত্র 60 লাখ। গত কয়েক বছরেও বাড়েনি কাঙ্ক্ষিত গ্রাহক। বর্তমানে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটে 15% ও ইন্টারনেট সরঞ্জামের উপরে 22%-এরও বেশি কর। এমন বাস্তবতায় দীর্ঘদিন ধরেই অনলাইন ভিত্তিক পণ্য ও ইন্টারনেট সেবা ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি ব্যবসায়ীদের। ইকুইপমেন্টগুলো ছাড়া কিন্তু আমি নেটওয়ার্ক তৈরি করতে পারবো না, আর যেহেতু আমি ইকুইপমেন্ট ছাড়া নেটওয়ার্ক তৈরি করতে পারবো না, সেহেতু আমাদের ইকুইপমেন্টের উপর কোনো ভ্যাট ট্যাক্স থাকা উচিত না। ইন্টারনেটের উপর ভ্যাট মৌকুফের জন্য বলে আসছি, বাট কোনো কাজ হচ্ছে না। প্রতি গ্রাহকের কাছ থেকে 100 টাকা যদি আমরা রেভিনিউ আয় করি, তাহলে তার 48 থেকে 50% সরকারি কোষাগারে বিভিন্নভাবে চলে যায়। মোবাইল অপারেটর ইকোনমিক হেলথের কথা যদি চিন্তা করি, তাহলে টোটাল কর নীতিটা নতুন করে রিভিউ করা প্রয়োজন, রিভিজিট করা প্রয়োজন। আইসিটি প্রতিমন্ত্রী জানালেন, সাধারণ মানুষকে তথ্য প্রযুক্তিতে আগ্রহী করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। আমরা চাচ্ছি যে ইন্টারনেটের ওপরে যেই ভ্যাটটা আছে সেটাকে কমিয়ে আমরা মিনিমাইজ করতে বলছি, এটা অ্যাডজাস্টমেন্ট। কারণ ভয়েস কলের ওপরে যদি ট্যাক্স বা ভ্যাট বাড়ানো হয় তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ইন্টারনেটের ওপরে যদি ভ্যাট ট্যাক্সটা একটু কমানো হয় তাহলে পরে এটার ব্যবহার বাড়বে। কম দামে ব্যান্ডউইথ কিনেও উচ্চ কর্পোরেট কর, ভ্যাট ও সম্পর্ক শুল্কের কারণে মোবাইল ইন্টারনেটের দাম কমছে না, এমন দাবি টেলিকম অপারেটরদের। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। জনাব ইমদাদুল হক এবং ডক্টর BA মইনুল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি। জনাব হক, আপনার কাছে প্রথমে জানতে চাই, আপনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব। আমরা বলছি যে আসলে আইসিটি সেক্টর এবং এই ক্ষেত্রে করের ব্যবস্থাপনাটা ঠিক কর বান্ধব যেটা বলা হচ্ছে, ব্যবসা বান্ধব নয় বলা হচ্ছে, কর বান্ধব। সরকারকে তো আসলে ট্যাক্স নিতেই হবে। সরকার রেভিনিউ আদায় করতে হলে, না হলে সরকার দেশ চালাতে পারবে না। সবাই যখন আমরা সব ব্যবসায়ী যখন বলে যে আমার সেক্টর ট্যাক্স কমাতে হবে, তখন আসলে কি এমন যুক্তি থাকে সরকার ট্যাক্স স্ট্রাকচার যেটা রয়েছে সেটা আসলে কমাতে হবে আপনাদের জন্য? আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এবং আমাকে এই একটা ট্যাক্স ইস্যু নিয়ে কথা বলার জন্য আজকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমে কিছু হতাশা, কিছু প্রত্যাশা এবং কিছু প্রাপ্তি, এই তিনটা জিনিসই আলোকপাত করতে চাচ্ছি। আমাদের হতাশা হলো, আমি এই ইন্ডাস্ট্রিতে 20 বছর যাবত আছি এবং আইএসপি অ্যাসোসিয়েশনে গত 6 বছর যাবত প্রতি বছরই এনবিআর আমাদের কাছে একটা প্রপোজাল চাচ্ছে, আমরা প্রপোজাল জমা দিচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, একটা জায়গায় কোনো চেঞ্জ হচ্ছে না। বাট এই বছরই আমরা একটু প্রাপ্তি বলবো না, এটা হতাশা থেকে কিছুটা হয়তো ব্যতিক্রম। আমাদের মিনিস্ট্রি, বিশেষ করে আইসিটি মিনিস্ট্রি এবং MOPT মিনিস্ট্রি, দুটা মিনিস্ট্রি আমাদের ন্যায্য দাবিগুলো তারা অ্যাড্রেস করেছে এবং আমাদেরকে ডেকেছে, এনবিআরকে সাথে নিয়ে বসেছে এবং আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে তারা আলোকপাত করেছে। এবং জয়েন্টলি আমাদের যে দাবিটা কি, আমাদের দাবিগুলো ছিল যে আইসিটি সেক্টরে, বিশেষ করে আইএসপি সেক্টরে আমাদের সবগুলো অ্যাসোসিয়েশনই, বেশ কয়েকটা অ্যাসোসিয়েশন ITS এর অন্তর্ভুক্ত। যেমন ITS এর অন্তর্ভুক্ত যদি আমি হই, তাহলে আমি অনেকগুলো ফ্যাসিলিটিস গভর্নমেন্টের কাছে পাই। আমাদের বেসিস, বাক্যো, ইক্যাপ, অন্যান্য অ্যাসোসিয়েশনগুলো এর আওতায় আছে। আমরা গভর্নমেন্টকে স্বাগত জানাই, যে সাধুবাদ জানাই যে তারা একে ITS এর সংজ্ঞায় নিয়েছে। কিন্তু আইএসপি যাদের, যেমন আমাদের বেসিস বলবো বা বাক্য বলবো বা ইক্যাপ বলবো, তাদের মেন নিয়ামক হলো ইন্টারনেট ব্যান্ডউইথ। আমরা ব্যান্ডউইথটা তাদের কাছে পৌঁছাই এবং তারা এই সেবাটা ইউজারের দোরগোড়ায় বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্নভাবে তারা পৌঁছাচ্ছে। কিন্তু আমরা যে ব্যান্ডউইথটা পৌঁছাচ্ছি, আমরা কিন্তু ITS এর অন্তর্ভুক্ত নয়। কেন আমরা ITS এর অন্তর্ভুক্ত হব না? আমাদের ব্যাক এন্ডে আমাদের কিছু ট্রান্সমিশন কোম্পানি আছে, তারাও ITS এর অন্তর্ভুক্ত, কিন্তু আনফরচুনেটলি আইএসপি সেক্টরটা ITS এর অন্তর্ভুক্ত না। এই ITS এর অন্তর্ভুক্ত হলে আমাদের কিন্তু 50% প্রবলেম সলভ হয়ে যায়। আচ্ছা,
তারপরে আরেকটা ইস্যু আছে এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা আমরা একটা কর্পোরেট ক্লায়েন্টকে যদি আমি ব্যান্ডউইথ সেল করি তখন দেখা যাচ্ছে যে তাকে 12% সে আমার কাছ থেকে কেটে রাখছে এআইটি হিসাবে, আবার 15% ভ্যাট হিসাবে কেটে আমাকে মূসক দিতে হচ্ছে তাকে। 27% ডিরেক্ট কিন্তু গভর্নমেন্টের খাতে চলে যাচ্ছে, কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট। আচ্ছা, অনেক কোম্পানির আমাদের নেট প্রফিট কিন্তু 12% নয়, তো 12% আমার নেট প্রফিট না, কিন্তু আমার ইউজার কিন্তু আমার কাছে কেটে রাখতেছে। ধন্যবাদ জনাব হক। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর মইনুল, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ইন্ডাস্ট্রির বাইরে একজন নিরপেক্ষ মানুষ হিসেবে আপনার কি মনে হয় যে আইসিটি সেক্টরের যে বিভিন্ন সাবসেক্টরগুলো আছে, যেমন আইএসপি অ্যাসোসিয়েশন যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছেন, তারাও একটা সাবসেক্টর, আমরা যদি সাবসেক্টর যদি আমরা বলি, তারা বলছেন তাদের যে কর্পোরেট তারা যে ট্যাক্স স্ট্রাকচারে আছেন সেটা আসলে ব্যবসা বান্ধব নয়। আপনার কি মনে হয়? হ্যাঁ, প্রথমে কর্পোরেট বাদ দিয়ে আমি যে আমাদের সাধারণ জনগণ যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি তাদের রেসপেক্টে বলি আমি। হ্যাঁ, ঠিক আছে, যে সরকারের একটা ভিশন 2021, সেখানে $5 বিলিয়ন টার্গেট আইসিটি খাত থেকে। সো ইটস নট ইজি, $5 বিলিয়ন, রাইট? সো এখন এই জিনিসটা আপনি অ্যাচিভ করবেন কি করে? এটা ইম্পসিবল না, পসিবল। কিন্তু শুধু একটা আইটির লোক, আইসিটির লোক, তারা মিলে শুধু সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা শুধু ওনারা, শুধু যদি ওনাদের এফোর্ট থাকে এখান থেকে আসবে না $5 বিলিয়ন। সরকার প্রতিটা অঙ্গ সংগঠন বা প্রতিটা যে সমস্ত অর্গানাইজেশন, ধরেন যে আপনি যে এনবিআর যে কথা বলছি, ওনাদের হেল্প দরকার, অন্যান্য মিনিস্ট্রির হেল্প দরকার, অন্যান্য অ্যাসোসিয়েশনের হেল্প দরকার। সেখানে 15% যেটা হচ্ছে যে আপনি ইন্টারনেট হচ্ছে ব্যাকবোন, আপনি যে $5 বিলিয়ন কথা বলছেন সেখানে একেবারে মেরুদণ্ডই হচ্ছে ইন্টারনেট। সেটা যদি আপনি 15% ট্যাক্স দিতে হয়, তাহলে অন্য কিছুর সাথে আপনি পার্থক্য করলেন কি করে? ভ্যাট, যেটা নতুন ভ্যাট আইনে সবার জন্য এটা কার্যকর হবে। আমি যদি একটু এখানে অ্যাড করি, আমরা দেখেছি যখন আমরা ইউজারের কাছে যাচ্ছি তার আগে 4টা লেয়ার আছে, যেমন বিএসসিসিএল বা আইটিসি, তারপর আইজি থেকে আইএসপি, আইএসপি থেকে ইউজার, বিএসএল থেকে নিচ্ছেন, বিএসসিসিএল থেকে আইজিতে, বিএসসিসি বা আইটিসি থেকে আইজিতে আসতেছে, আচ্ছা, আইজি থেকে আইএসপির কাছে আসতেছে, আইএসপি যাচ্ছে ইউজারের কাছে। প্রত্যেকটা লেয়ারের মাঝখানে আবার এনটিটিএন প্রোভাইডার যারা ট্রান্সমিশন নেটওয়ার্ক দিচ্ছে তারা আছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু ভ্যাট ট্যাক্স দিচ্ছে। তার মানে আমি যদি 1000 টাকায় বিএসসিসিএল থেকে 1 MBPS ব্যান্ডউইথ কিনি, ইউজার এন্ডে যাওয়া পর্যন্ত আরো 1200 টাকা গভর্নমেন্টকে আমাকে দিতে হচ্ছে। জি জি, যেটা কথা হচ্ছে যে ওনার ব্যাপারটাতে তো আসবোই, ওনাদের কথা ওনারা বলবেন, কিন্তু আমরা যারা সাধারণ ব্যবহারকারী তারাই তো, আমি এইটাকে দিয়ে আমি কেন ইন্টারনেট ইউজ করব, এত ভ্যাট দিতে করছে। কিন্তু সরকার যদি বলে যে এটা আমার থ্রাস্ট সেক্টর, এই সেক্টর থেকে আমি গার্মেন্টসের পরে এখান থেকে আমি বেশ কিছু ইনকাম করার বা দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করার চেষ্টা করছি, তাহলে আপনি সেই অনুযায়ী কি করছেন? কেন ভ্যাট এত ধরে রাখছেন? এক মুখে বলবেন যে আমি দিচ্ছি, ফোকাস দিচ্ছি, অন্য মুখে আপনি ভ্যাট দিয়ে রাখবেন। আর ওনাদের ইন্ডাস্ট্রির যে অবস্থাটা, সেটা ট্যাক্স, আপনি যেটা প্রথমে বললেন, ট্যাক্স তো লাগবে, সরকারকে তো ট্যাক্স লাগবে। এখন সেটা আসলে কতটুকু ফিজিবল, ওনারা যেটা বলছেন যে এটা মওকুফ করে দেওয়া হোক, মানে এটা অ্যানালাইসিস করে দেখুক সরকার, স্টাডি করে। আমরা মওকুফ চাচ্ছি না জি, আপনারা কমাতে চাচ্ছেন, ঠিক আছে, ফাইন, যেটাই হোক সরকার দেখুক যে ওনারা যেটা বলছে সেটা ভ্যালিড কিনা, এবং সেটা মওকুফ করলে আলটিমেটলি দেশের আরো বেশি ইনকামটা সেটা তো অ্যানালাইজ করে দেখা যায়, ভ্যাটের পরিমাণটা কত, আর যদি ব্যবসাটা আরো এক্সপ্যান্ড করে তাহলে এই নিউজের মাধ্যমে সরকার কত লাভবান হয় সেটার বিষয় আছে। সেই বিষয়টা নিশ্চয়ই ভাবার একটা বিষয় রয়েছে। আমি জাস্ট এখানে একটু অ্যাড করি, আপনি দেখবেন যে আমাদের মোবাইল অপারেটর বাদে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস যারা দিচ্ছি, আমাদের কিন্তু মাত্র 60 লক্ষ গ্রাহক, মাত্র 60 লক্ষ ব্রডব্যান্ড গ্রাহক। এই 60 লক্ষ ব্রডব্যান্ড গ্রাহকের এর মধ্যে প্রায় 50% নন লাইসেন্স আইএসপি এই সার্ভিসটা প্রোভাইড করতেছে। তারা কিন্তু গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স কিছুই দিচ্ছে না। আপনি এদিক দিয়ে যদি আপনি কমান এবং তাদেরকে যদি আওতায় নিয়ে আসেন ভ্যাট ট্যাক্সের আওতায়, তাহলে কিন্তু গভর্নমেন্ট যা পাচ্ছে তার অনেক বেশি পাবে। কিভাবে সেটা পাবে? এই যে যারা ভ্যাট ট্যাক্স দিচ্ছে না, নন লাইসেন্স আইএসপি যারা বিজনেস করছে এবং ইউজার এন্ডে সার্ভিসটা দিচ্ছে, এখন আমাকে যদি 15%-এর মধ্যে যদি এখানে এটা মওকুফ করে দেওয়া হয়, বা আমার ইকুইপমেন্টের উপর যদি ভ্যাট ট্যাক্স কমানো হয়, যারা লাইসেন্সবিহীন, আমার লাইসেন্সবিহীন একটা লোকের তো কাজ করার কথাই না, এটা কিন্তু করতেছে, এটা বাস্তবতা হলো করতেছে। আমাদের 500 হলো লাইসেন্স ধারী, আর 5000 হলো লাইসেন্সবিহীন। আপনি তাদেরকে করের আওতায় আনেন না। তারা কার কাছ থেকে ব্যান্ডউইথটা কিনছে? কোন আইজির কাছ থেকে নিচ্ছে, হয়তো কোন আইএসপির কাছ থেকে নিচ্ছে। আমাদের রেগুলেটরের এটা দেখা উচিত যে কারা দিচ্ছে ব্যান্ডউইথটা, তারা কারা প্রোভাইড করছে। সেটা মানে অন্য এক ধরনের প্রবলেম, যে এটা মনিটরিং এর আওতায় না। আমি যেটা বলতেছি যে ভ্যাট ট্যাক্স আপনি এখানে কমালে আমার কিন্তু ইউজার আছে, জি, ইউজার যারা আছে অনেক গুণ বেশি ভ্যাট ট্যাক্স, আমি যদি তাদেরকে করের আওতায় নিয়ে আসি আমি কিন্তু পাবো। জি,
আমার প্রস্তাবনাটা সেই জায়গায়। আমার প্রস্তাবনাটা আরেকটা জায়গায়। গভর্নমেন্ট আজকেই আমি দেখলাম এনবিআর এর চেয়ারম্যান এবং একজন মেম্বার বলছেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউজার বা কর্পোরেট অফিস ভ্যাট ট্যাক্স দিবে অনলাইনে। এখন আপনি আমাকে বেঁধে রাখছেন, আমি নেটওয়ার্ক এক্সপ্যান্ড করতে পারছি না ভ্যাট ট্যাক্সের জন্য, আর এইদিকে আপনি বলছেন যে অনলাইনে সবাই পেমেন্ট করবে। এটা কিভাবে? অনলাইনে পেমেন্টের সুযোগটা তখনই হবে যখন আমাকে আপনি সুযোগ দিবেন নেটওয়ার্কটা এক্সপ্যান্ড করার জন্য। সবাই অনলাইনে যাবার সুযোগটা করে দিতে হবে আগে। ধন্যবাদ। আমরা নিব একটু বিরতি। আমরা নিচ্ছি একটু বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার। আমরা আলোচনা করছি তথ্য প্রযুক্তি খাতে কর নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের মহাসচিব ইমদাদুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি শিক্ষক ডক্টর DM মাইনুল। ডক্টর মাইনুল এবং জনাব ইমদাদুল হক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর মাইনুল, আপনার কাছে আমি বিষয় জানতে চাচ্ছি যে আমরা আলোচনা বলছিলাম যে বাংলাদেশে মাত্র 60 লাখ গ্রাহকের ব্রডব্যান্ড ব্যবহার করে থাকে, অর্থাৎ উচ্চ গতি সম্পন্ন তারা গতিসম্পন্ন ইন্টারনেট তারা ব্যবহার করেন। কিন্তু আমরা যে কথা বলছি যে আমরা আগামী কয়েক বছরে অনেক অর্থ উপার্জন করতে চাই এই সেক্টরের মাধ্যমে, সেক্ষেত্রে ব্রডব্যান্ডের নজরটা আসলে দিতে হবে এইখানটায়। এখনো এখানে খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করছে এবং সত্যি অর্থে ব্রডব্যান্ডের সুবিধা না বাড়লে আইটি এনেবল সার্ভিসে কখনোই আমরা কিছু করতে পারবো না। তাহলে কি আমাদের সমস্যাটা কোথায় আছে, গলদটা কোথায়? জি, এটা আপনি ঠিকই বলেছেন। এটা আমি একটু ক্লিয়ার করি। যেটা হচ্ছে আমাদের বলা হয় যে আমাদের ইন্টারনেট গ্রাহক হচ্ছে 6,72,00,000 বিটিআরসির তথ্য, কিন্তু এর মধ্যে মাত্র 60 লক্ষ হচ্ছে ব্রডব্যান্ড। এখন ব্রডব্যান্ডের ইম্পর্টেন্সটা কোথায়? এই যে আপনি যে সফটওয়্যার খাতে বা আইটিএস যেটা আইটি এনেবল সার্ভিস ওই খাতে, অথবা আপনি ওই যে আমরা কাস্টমার সার্ভিস যেটা বলেন বিপিও, সেগুলোতে যে আপনি ইনকাম করতে চান সেটা কিন্তু মোবাইলের যে ইন্টারনেট সেটা ইউজ করে পারবেন না। সেটা ইউজ করে ম্যাক্সিমাম ফেসবুক ইউজ করতে পারবেন, ফাইবার হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, কিন্তু সেটা কি আপনার টাকা আনছে? সেটা টাকা দিচ্ছে জাকারবার্গকে, ফেসবুকে, দেশের কিন্তু আসছে না। সো ব্রডব্যান্ডের এখানেই হচ্ছে গুরুত্ব দিতে হবে। এবং সেটা কারা প্রোভাইড করে? আমাদের ওনারা যারা আছেন আইএসপি যেগুলো আছে, কিন্তু উনি তো বললেনই ওনারা স্ট্রাগল করছেন বিভিন্ন কারণে। ওখানে আরেকটা জিনিস বলে রাখি, মোবাইল কোম্পানিগুলো তাদের মাধ্যমে বেশিরভাগ ব্যান্ডউইথটা, বেশিরভাগ না মানে আমাদের যে বেশিরভাগ গ্রাহকরা ইন্টারনেটটা পাচ্ছেন, তাদের সেখানে দাম কমানোর একটা ব্যাপার আছে। কিভাবে? তারা বলে যে হ্যাঁ, সরকার যদি আমার ট্যাক্সটা মওকুফ করে দেয় তাহলে আমি দাম কমছে। তা তো কমবে, জিরো ট্যাক্স দিলে তো এখন 15% থেকে কমবে। কিন্তু আপনি মোবাইল কোম্পানিগুলো আপনি আপনার এন্ড থেকে কি করছেন সেটা বলতে হবে। আপনি ব্যান্ডউইথ কত করে কিনছেন আর বিক্রি করছেন কত করে, প্রফিটের মার্জিনটা একটু কমাতে হবে তো, কারণ শুধু তো সরকারের দায়িত্ব নাই। বিটিআরসি ইতিমধ্যে একটা কমিটি করবে এবং যারা তাদের প্রাইস মডেলিংটা দেখা হবে সেটা করা হয়েছে। কিন্তু এই যে ব্রডব্যান্ড যেটা, সেটাতে গুরুত্ব দিতে হবে। সেটার দাম কিভাবে তারা ডিস্ট্রিবিউট করতে পারে পুরো বাংলাদেশ, কান্ট্রি ওয়াইড। মোবাইলটা দিয়ে অন্য পারপাস সার্ভ হবে, কিন্তু সরকারি যে লক্ষ্যমাত্রা সেই পারপাস আংশিকভাবে সার্ভ হবে, ওটা পুরোপুরি হবে না। সো ওটাতে ব্রডব্যান্ডটাতে গুরুত্ব দিতে হবে এবং সেখানে কি প্রবলেমগুলো আছে ওনারা যেটা বলছেন সেটাতে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, নাহলে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন না, সম্ভব না। ধন্যবাদ। জনাব হক, ঢাকার বাইরে, ঢাকায় তাও কিছু ব্রডব্যান্ড আমরা দেখি, আমি জানি না 60 লাখের মধ্যে কত অংশ ঢাকায়, কিন্তু আমরা যেটা জানি ঢাকার বাইরে ব্রডব্যান্ড একেবারেই নেই। এবং যে অর্থে আমরা বলছি বাংলাদেশে আনাচে কানাচে আমরা দেখতে চাই আইটি এনেবল সার্ভিসের অগ্রযাত্রা দেখতে চাই, কিন্তু সেটা না থাকলে হবে না। শুধু ফেসবুকিং করে আসলে বাংলাদেশের আইটি ক্ষেত্রে কোনো অর্জন হবে বলে মনে হয় না। কেন ঢাকার বাইরে ইন্টারনেটের খরচ এখনো বেশি? আমি একটু ব্যাকে যেতে চাই। মনিরুল ভাই যে কথাটা বললো যে মাত্র 60 লাখ গ্রাহক, কেন 60 লাখ গ্রাহক? আমরা 500 আইএসপি, এর মধ্যে 100 ন্যাশনাল আইএসপি আর মাত্র 2টো এনটিটিএন, প্রাইভেট এনটিটিএন বাংলাদেশের সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং গত 7 বছর যাবৎ আমাদের এই যে 100 আইএসপি নতুন কোনো ইনভেস্টমেন্ট আমরা যেতে সাহস পাচ্ছি না। কারণ নতুন ইনভেস্টমেন্ট আমি কিভাবে যাব? আমি একটা জায়গায় নেটওয়ার্ক করব, পরের দিন ওইখানে হয়তো মাত্র 2টা এনটিটিএন যেহেতু আছে তারা বলবে আমি এখানে এখন নেটওয়ার্ক করেছি, আমার নেটওয়ার্কটা গুটাই নিয়ে আসতে হবে। এখানে গভর্নমেন্টের পলিসি নিয়ে আসতে হবে, নতুন এনটিটিএন লাইসেন্স দিতে হবে। 7 বছর যাবৎ জাস্ট 2টা এনটিটিএন, তারা 1 টাকাও ব্যান্ডউইথের প্রাইসও কমায়নি এবং তারা ক্যাপাসিটির প্রাইসও কমায়নি। একই প্রাইস হয়ে গেছে গত 7 বছর যাবৎ। হয়রেস আমরা ইন্টারনেটের প্রাইস কিন্তু অনেকভাবে আমরা সরকার কমিয়েছে, আমরা কমিয়েছি। আজকে ঢাকা শহরে আমি যদি 2 MBPS ব্যান্ডউইথ 1000 বা 1500 টাকা দিতে যাই, আমার নেটওয়ার্ক দিয়ে দিতে পারবো। আমি যদি এনটিটেন নেটওয়ার্ক দিয়ে দিতে চাই তখন আমাকে এনটিটেনকে দিতে হবে আপনার 2000 টাকা। এখন আমি এনটিটেন নেটওয়ার্কে 2000 টাকা দিলে আমার প্রাইস অ্যাড করে ইউজারের কাছে কি আমি ওই টাকাটা পাবো না। যার জন্য এখনো দেখবেন বিভিন্ন ইলেকট্রিক পোলে ওভারহেড কেবল ঝুলছে, কারণ ওইখানে জাস্ট 2টা কোম্পানি তারা মনোপলি বিজনেস করছে সারা বাংলাদেশে। আর ঢাকার বাইরে যাবেন,
আমি ঢাকা শহর বলো, ঢাকার আশেপাশে বলেন, আমি দূরে গেলাম না, রূপগঞ্জ 2500 বা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ওইসব এলাকায় 1 MBPS ব্যান্ডউইথ ঢাকা শহরে যদি আমি 1000 টাকায় বিক্রি করতে পারি, এনটিটিএনকে ঢাকার বাইরে গেলে 2000 টাকা দিতে হয়। তো 2000 টাকা প্লাস আমার 1000 টাকা, 3000 টাকা তাদের বাইং পাওয়ার, ঢাকার বাইরের লোকজনের বাইং পাওয়ার কি ঢাকা শহর থেকে বেশি? নিশ্চয়ই না, নিশ্চয়ই তাহলে না। গভর্নমেন্টের এই জায়গাটায় কাজ করতে হবে। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত কাজ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে ব্রডব্যান্ড ইন্টারনেট ছড়াবে না। আর আমি আবারও বলছি, দুটো এনটিটিএন থেকে বেরিয়ে আসতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্টকে সামহাও কেউ ভুল বুঝাচ্ছে, যার জন্য গভর্নমেন্ট দুইটা এনটিটিএনের উপর স্ট্রিক্ট আছে। সব জায়গায় আপনি লাইসেন্স দিচ্ছেন, দুইটা কেন, সরকারি এডিটিনও তো আছে। সরকার এনটিটিএন যেগুলো, সেগুলো থেকে আসলে আমরা সাপোর্ট সার্ভিস বা তারা কতটুকু মার্কেটিং এ আছে বা মার্কেটে আছে সেটা আপনারা ভালো বুঝবেন। আমরা তাহলে আসলে সরকারি প্রতিষ্ঠানে রেখে লাভ কি? কারণ আমরা আজকেও খবরে দেখছিলাম যে টেলিডককে ইতিমধ্যেই বলা হচ্ছে তাদেরকে বিদেশি কোনো কোম্পানির সাথে মার্চ করতে বলা হচ্ছে। আসলে সরকারি প্রতিষ্ঠান রেখে সেখানে সেবা বা ব্যবসা হয় বলে আমরা দেখছি না। আপনি আরেকটা জিনিস দেখেন, আমাদের যে ইকুইপমেন্ট আছে, আমি যে নেটওয়ার্কটা এক্সপ্যান্ড করব, আমার প্রত্যেকটা রাউটার বা সুইচ বা আমরা যে কোনো অ্যাক্সেসরিজ নিতে যাই, আমার 22% আমাকে ভ্যাট এবং ট্যাক্স দিতে হচ্ছে। আমি ফাইবার অপটিক ইনপুট করলে আমাকে 38% ভ্যাট এন্ড ট্যাক্স দিতে হচ্ছে। আমি নেটওয়ার্কটা এক্সপ্যান্ড করব কিভাবে? আপনি তো আমাকে বেঁধে রাখছেন। ডক্টর মইনুল, তাহলে যারা ইমদাদুল হক বলছিলেন যে এখানে একটা মানে পুরো ব্যবসা স্ট্রাকচারে একটা সমস্যা আছে, যে যারা প্রথমে ব্যান্ডউইথ কিনছেন সেখান থেকে আসলে প্রথমে যাচ্ছে আইজিডব্লিউ কাছে, আইএজির কাছে যাচ্ছে এবং সেখান থেকে আইএসপি আসছে। কিন্তু আইএসপি কে যখন তার নেটওয়ার্ক এক্সপ্যানশন করতে হবে তখন তাকে এনটিটিএনের কাছে পয়সা দিতে হচ্ছে। তাদের যুক্তি হচ্ছে তারা আসলে অনেক পয়সা খরচ করে সারা বাংলাদেশে নেটওয়ার্ক করছেন, ফাইবার নেটওয়ার্ক তারা দিচ্ছেন, তারা পয়সা চাইতেই পারেন। তাহলে তাদের পয়সা আসলে কমাতে হলে সরকার কি ধরনের পলিসি নিতে হবে? হ্যাঁ, এখন প্রথম কথা হচ্ছে ওনারা যে অভিযোগগুলো করছেন সেগুলোতে এমন না যে সেটা মনিটর করে দেখা যায় না, ভেরিফাই করে দেখা হোক সিনারিওটা কি সেটা কিনা। ওনারা তো বলছেন না যে ব্লাইন্ডলি আমাদেরকে কমিয়ে দেন। ওনারা যে কথাগুলো বলছেন সেগুলো তো দেখা যায়, সরকারের মানে অথরিটি তো আছে, আমাদের রেগুলেটরি অলসো আপনার ওইখানে আপনার রিকমেন্ডেশন পাঠিয়েছে মিনিস্ট্রিতে যে আরো লাইসেন্স দেওয়া হোক, এবং সেখানে দেওয়া হচ্ছে না। মানে আপনি সবাই মিলে কথা বলে কি লাভ যদি অ্যাকশনটাই না নেওয়া হয়? আমার মনে হয় যে সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এনবিআর, আইসিটি সবাই জানে আমাদের উচিত কি, এটা জানে, আমিও জানি, আপনি ওনারাও জানেন, কিন্তু এক্সিকিউট করা, অ্যাকশনে যাওয়া, সেই অনুযায়ী কাজ করা, সেই জায়গাটা হচ্ছে না। কেন হয় না? খুব সংখ্যা, সময় খুব কম। আপনি হয়তো বুঝবেন যে এক সময় আমাদের এখানে মোবাইল ফোন 1 লক্ষ টাকায় কিনতাম, মনোপলি ভেঙেছে, এই সরকারে কিন্তু ভেঙেছে। হ্যাঁ, এক সময় 1 লাখ টাকা চাইলে পারেন, এক সময় 1 লাখ টাকায় আমরা ব্যান্ডউইথ কিনতাম, রাইট। এখন সেই ব্যান্ডউইথ আমরা 700-800 টাকায় আমরা কিনতে পারি, এই সরকারই করেছে। আচ্ছা, এখন এই দুইটা কোম্পানি, এখন দুইটা এন্টিটিএন প্রাইভেট কোম্পানি, সেই মনোপলিটাকে গভর্নমেন্ট ভাঙতে পারে না? সেখানে কি প্রতিযোগিতা এনে দিতে পারে না? এক্স্যাক্টলি, ধন্যবাদ। ব্যবসার প্রতিযোগিতা না থাকলে আসলে ব্যবসা কখনো সম্প্রসারিত হয় না, এবং এটা হওয়া উচিত। এবং বাংলাদেশে ইতিমধ্যেই কম্পিটিশন কমিশন সরকার গঠন করেছে, নিশ্চয়ই তারাও এটা নজর দিতে পারে। ধন্যবাদ। আমার এখানে ছোট্ট একটু অংশ আছে, আপনি দেখেন 35% কর্পোরেট ট্যাক্স দিচ্ছি, আচ্ছা। গভর্নমেন্ট এটাকে বলতেছে অগ্রাধিকার খাত, কিন্তু অগ্রাধিকার খাত গার্মেন্ট সেক্টর 18% কর্পোরেট ট্যাক্স, আমাদেরকে কেন 18% নিয়ে আসা হচ্ছে না? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং এই ছিল আজকের আমাদের খাতের মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।